আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বাংলা দ্বিতীয় পত্রের শতভাগ কমন পাওয়ার পরে বিদ্যাপীঠ একাডেমির প্রতি কিন্তু তোমাদের একটা আস্থা চলে এসেছে এবং সকাল থেকে তোমরা বিভিন্নভাবে মেসেজ দিচ্ছিলা যে ইংরেজি প্রথম পত্রের ক্লাস আমরা কখন পেতে যাচ্ছি, সাজেশন কখন পেতে যাচ্ছি। ইতিমধ্যে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বিভিন্ন গ্রুপগুলোতে কিন্তু সুপার সাজেশনটা দিয়ে দিয়েছি। এখন জাস্ট আমি তোমাদেরকে একটু বোঝাবো যে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসে এবং কোনভাবে লিখতে হয়। অনেক স্টুডেন্টরা কিন্তু জানেন না যে কোন নং প্রশ্নের উত্তরটা আসলে কিভাবে দিলে সহজ হয়। সেটা নিয়ে একটু আলোচনা করব। শুরুতে তোমরা মানবন্টনটা দেখতে পাচ্ছ ইংরেজি প্রথম পত্রের। আর তোমরা জানো যে তোমাদের সিন আনসিন প্যাসেজ থেকে কিন্তু 4টা প্রশ্ন আসে। তো সিনের জন্য আমরা এখানে 10টা প্যাসেজ সাজিয়েছি। যে এই 10টা প্যাসেজ যদি তুমি শেষ করতে পারো তাহলে আমি বলবো যে আলহামদুলিল্লাহ এখান থেকে ইনশাল্লাহ কমন আসবে। তারপরেও আমরা রিস্ক নিতে চাচ্ছি না, যার কারণে কিন্তু আমরা আরো 8টা প্যাসেজ রেখেছি। এখন বলবা ভাই এগুলো কি পড়া সম্ভব? আসলে বাংলা আমাদের হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা এবং হচ্ছে আমাদের মাতৃভাষা বিশেষ করে, যার কারণে বাংলার প্রিপারেশনটা কিন্তু আমরা 2-3 দিনের মধ্যে সেরে ফেলতে পারলেও ইংরেজির প্রিপারেশনটা কিন্তু আমরা 2-1 দিনের মধ্যে সেরে ফেলতে পারি না। এটা হচ্ছে শুরু থেকেই পড়াশোনার মধ্যে থাকতে হয়। তো আশা করি তোমরা এগুলো শেষ করেছো। যদি শেষ না করো, জাস্ট একটাবার তোমরা এর বাংলা অর্থটা হচ্ছে একটু দেখবা এবং একবার করে হচ্ছে পড়ে যাবা এই প্যাসেজগুলো। প্যাসেজ থেকে শুরুতে তোমাদের যে প্রশ্নটা আসলে আসে সেটা হচ্ছে এমসিকিউ। ওখানে বিশেষ করে সিনোনিম এবং অ্যান্টোনিম থেকে হচ্ছে প্রশ্ন বেশি আসে। তোমরা একটা জিনিস করবা, সেটা হচ্ছে যেই শব্দটা সিনোনিম এবং অ্যান্টোনিমে পাবা এটা প্যাসেজ থেকে খোঁজার চেষ্টা করবা এবং ওই লাইনের অর্থটা যদি তুমি ধরতে পারো তাহলে ওই শব্দের অর্থটাও তুমি ধরতে পারবা এবং ইজিলি প্রশ্নের উত্তর করতে পারবা। আর যেহেতু তোমাদের ভর্তি পরীক্ষার মতো নেগেটিভ মার্কিং নাই যে হচ্ছে দিব কি দিব না, সেজন্য আমি যেটা বলবো যে কেউ 1 মার্কও ছেড়ে পরীক্ষার হল ত্যাগ করবেন না। ফুল মার্ক অ্যান্সার করে তারপর আসবেন। যদি আপনারা ওখানে নৈবিত্তিকে যদি হচ্ছে মনে করেন যে না প্রশ্ন ইজি হয়েছে, এটা পারেন আপনি, তাহলে সেটা কনফিডেন্সের সাথে দিবেন সঠিক উত্তর। যদি মনে করেন যে না আমি এটা পারছি না, তাহলে আপনি 2 বা 3 এটার যে কোনো একটা হচ্ছে চুজ করে চলে আসবেন। এরপরে সেখান থেকে হচ্ছে প্রশ্ন থাকে। প্রশ্নর ক্ষেত্রে যে জিনিসটা আমি বলবো, ডব্লিউএইচ কোশ্চেন আপনারা সবাই জানেন, যেগুলো দিয়ে আমরা সাধারণত প্রশ্ন করি আপনাদেরকে। যেমন হোয়াট, ওয়েন, তারপর হচ্ছে হু, এগুলো দিয়ে প্রশ্ন করি। তো এগুলো দিয়ে আপনাদেরকে প্রশ্ন করবে। আপনারা যদি হোয়াট দিয়ে কোনো প্রশ্ন পান তাহলে অবশ্যই সেক্ষেত্রে বিস্তারিত ওই সম্পর্কে কিছু লিখতে হবে। যদি হু থেকে কোনো প্রশ্ন আসে তাহলে কোনো ব্যক্তিকেন্দ্রিক প্রশ্ন করেছে সেটা বুঝতে পারবেন। হোয়ার থেকে যদি কোনো প্রশ্ন করে তাহলে স্থানটা জানতে চেয়েছে আপনার কাছে। তো এতটুকু বেসিক আপনার মধ্যে আছে। আর প্রশ্ন লেখার ক্ষেত্রে কখনোই ডব্লিউএস কোশ্চেন, ডু, ডিড, ডাচ এইগুলো আসবে না, ঠিক আছে? এই প্রশ্ন যে এটা আছে এটা বাদ দিয়ে তারপরের প্রশ্নের যে বাদবাকি অংশ থাকবে এটা লিখে তারপরে আপনি অ্যান্সার করলে আমি মনে করি যে ওখানে আপনারা ভালো করবেন। এবং আপনারা অবশ্যই প্রশ্ন 2 থেকে 3 লাইন লিখবেন। কেউ 1 লাইন বা হচ্ছে বেশি সংক্ষেপ করতে যাবেন না। এরপরে যেটা আসে আপনাদের ফ্লো চার্ট। এখানে আপনাদের 10টা মার্ক এবং খুবই ছোট লেখা, মানে একেবারে কম লেখে বেশি মার্ক পাওয়ার ইংরেজি প্রথম পত্রের এই একটা মাধ্যমই আছে, সেটা হচ্ছে ফ্লো চার্ট, যেখান থেকে আপনারা ইজিলি মার্কটা ধরতে পারবেন। এখন এই ফ্লো চার্ট লেখার একটা নিয়ম আছে, যেই নিয়মটা আসলে আপনাদেরকে জানতে হবে। ফ্লো চার্টটা খুবই সংক্ষেপে লিখতে হয় এবং 5টা সেন্টেন্স লিখতে হয়। আর এই সেন্টেন্সগুলো লেখার ক্ষেত্রে যে জিনিসগুলো আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে ফুল সেন্টেন্স লিখবেন না, একেবারে শর্ট ফ্রেজ আকারে লিখবেন। ক্যাপিটাল বর্ণ দিয়ে শুরু করবেন এবং শেষে কোনো ফুল স্টপ দিবেন না। অক্সিলারি মডাল ভার্ব ব্যবহার করবেন না। এখানে সবগুলো কিন্তু দেয়া আছে সুন্দরভাবে। এবং বিশেষ করে যেই কথাটা, এটা কিন্তু অবশ্যই ছক আকারে দিতে হবে। আপনাকে বক্স ঘেরে ঘেরে প্রত্যেকটা সেন্টেন্স, 5টা সেন্টেন্স লিখবেন, 5টা বক্স করে তারপরে হচ্ছে লিখতে হবে। যদি বক্স না করেন তাহলে এখানে কোনোভাবেই আপনি মার্ক পাবেন না। এখানে আপনাদের ফ্লো চার্ট লেখার কিছু রুলস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এখানে লেখা আছে নো বক্স নো মার্কস। আপনি যদি বক্স না করেন তাহলে এখানে কোনো মার্ক পাবেন না। এরপরে এখানে আপনি যে ফ্লো চার্টটা লিখবেন এই ফ্লো চার্ট
যে সেন্টেন্সগুলো আনবেন আপনি বা যে ফ্রেজগুলো লিখবেন আপনি, সেই ফ্রেজগুলো কিভাবে লিখবেন সেই গঠন প্রণালী কিন্তু দেয়া আছে। ফার্স্টে একটা দেয়া আছে টু প্লাস ভার্বের 1 নাম্বার হবে ভার্ব 3 দিয়ে শুরু করলে এরপরে 2-3টা সেন্টেন্স থাকবে। নাউন ফ্রেজ আনতে পারবেন। তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি দিয়ে কিন্তু আপনি হচ্ছে শুরু করতে পারবেন আপনার 5টা সেন্টেন্স। এভাবে হচ্ছে মেক করবেন। আর একটা জিনিস মনে রাখবেন, ফ্লো চার্টে কিন্তু প্রশ্নে কি চেয়েছে, আপনাকে একটা প্যাসেজ দেয়া থাকবে। প্যাসেজের আপনি যেখান থেকে সেখান থেকে এনে লিখলেই হবে না। ফ্লো চার্টে একেবারে উল্লেখ করে দেয় যে এই প্যাসেজের বিশেষ কোন দিকটা আপনার কাছে চেয়েছে। এখানে কি আপনার কাছে গুরুত্বপূর্ণ আ কোনো পয়েন্ট চেয়েছে? যেটা চাবে সেই পয়েন্টের উপরে 5টা সেন্টেন্স আপনাকে লিখতে হবে। ঠিক আছে? তো এই জিনিসটা অবশ্যই ফ্লো চার্ট লেখার সময় মাথায় রাখবেন এবং এখানে ফ্লো চার্টের একটা ছক কিন্তু দেয়া আছে। এই ফরম্যাটে আপনারা ফ্লো চার্টটা লিখবেন এবং আপনারা জানেন যে ফ্লো চার্টের একটা সেন্টেন্স প্রশ্নে উল্লেখ করা থাকে। যেটা উল্লেখ করা থাকে সেটা যদি আপনি ১ নাম্বারে উঠান, তাহলে আপনি ২ নাম্বার থেকে লেখা শুরু করবেন এবং ৬ এ গিয়ে শেষ করবেন। তাতে আপনার ৫টা লেখা হবে। আর এখানে ১০ মার্ক, আমি আশা করি এইখানের ১০ মার্ক কারোই হচ্ছে ১ মার্কও আ কমানো ঠিক হবে না। তো এখানে আপনারা ১০ এ ১০ই ধরে রাখতে ধরে রাখার জন্য ট্রাই করবেন। পরবর্তীতে আমাদের হচ্ছে সামারি আছে, এটাও আপনাদের জন্য একটু সহজ হবে। তবে খেয়াল করবেন এখানে যদি সামারিতে ভালো মার্ক পেতে হয়, তাহলে কিছু দিক খেয়াল করতে হয়। যেমন সামারিটা আপনার লিখতে হয়, যেই প্যাসেজটা আপনাকে দিবে সামারি লেখার জন্য, ওই প্যাসেজের ৩ ভাগের ১ ভাগ লিখবেন। ঠিক আছে? ৩ ভাগের ১ ভাগ যদি লেখেন তাহলেই আমি মনে করি যে আপনার জন্য এনাফ। আপনি ফার্স্টে গুনবেন যেটা কত লাইনের আছে, তারপরে আপনি ভাগ করে ৩ ভাগের ১ ভাগ হচ্ছে আপনি লেখার ট্রাই করবেন। এই যে প্যাসেজটা আপনাকে দেয়া থাকবে, এটার মেইন যে ওয়ার্ড, এটা আসলে কি দিয়ে ফোকাস করেছে, কি নিয়ে আসলে বলতে চেয়েছে, সেটার উপরে আপনি একটু বেশি গুরুত্ব দিবেন এবং আপনি যদি ভালো স্টুডেন্ট হন, তাহলে অবশ্যই যে প্যাসেজটা দেয়া থাকবে সেখান থেকে হুবহু কোনো লাইন আপনি উঠাবেন না। তাহলে আপনার মার্ক কমতে পারে। আপনি একটু হচ্ছে নিজের মেধা খাটিয়ে লেখার ট্রাই করবেন, একটু চেঞ্জ করে লেখার ট্রাই করবেন। তবে কথা হচ্ছে একেবারেই যদি হচ্ছে আ আমরা না পারি, একেবারে দুর্বল স্টুডেন্ট যারা আছেন, সামারিতে যেহেতু আমাদের ভালো একটা মার্ক ১০ মার্ক, এটা কোনোভাবেই ছাড়া যাবে না। আপনি সেক্ষেত্রে শুরুর যে প্যাসেজের যে লাইনটা দেয়া থাকে, মূল লাইন, হেডিংসটা নিবেন আপনি অবশ্যই। নেয়ার পরে মধ্য থেকে ২ টা সেন্টেন্স দিবেন এবং শেষে থেকে একটা সেন্টেন্স আপনি দিয়ে দিতে পারেন। সেখানে আপনাকে একেবারে এক্সামিনার হতাশ করবে না, কিছু মার্ক হলেও দিবে। আ এরপরে সামারি রাইটিং এর এখানে একটা ফরমেট দেয়া আছে। আপনারা যারা পূর্ণ মার্ক পেতে চান, তাদের জন্য এই ফরম্যাটটা জাস্ট এতটুকু পড়ে যাবেন। দ্য প্যাসেজ ডিলস উইথ দ্য টপিকস অফ, এখানে টপিকস এর নামটা একটু দিবেন। তারপর হচ্ছে কোন সাবজেক্ট নিয়ে লেখালেখি করতেছে, এখানে কিন্তু আমরা শূন্যস্থান রেখেছি। শূন্যস্থানগুলোতে আপনারা অবশ্যই যে টপিকস এর উপরে সামারি লিখবেন, এটা হচ্ছে বসাই দিবেন জাস্ট। এরপরে ইট এক্সপ্লেইনস দ্যাট, পয়েন্ট অন লিখবেন যে ও আসলে কোন পয়েন্ট নিয়ে বলতে চেয়েছে প্যাসেজটাতে। এরপরে পয়েন্টস টু, আরও কি বলতে চেয়েছে। আরও যদি কোনো তথ্য দেয় তাহলে মোর ওভার দিয়ে আপনি হচ্ছে আরও তথ্য অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে ইট হাইলাইটস, এটা কি তুলে ধরতে চেয়েছে সেটা আপনি চাইলে এখানে একটু বসাই দিতে পারেন। ফরম্যাটটা খুব সুন্দরভাবে সাজানো আছে, যদি এভাবে লিখতে পারেন তাহলে আপনি ১০ এ ১০ পাবেন। শেষে গিয়ে যখন আপনি উপসংহার টানবেন ইন কনক্লুশন দিয়ে, তারপরে হচ্ছে এটা আসলে কি দিতে চেয়েছে, হ্যাঁ, কি সমৃদ্ধ করতে চেয়েছে নাকি কি করতে চেয়েছে সেটা আপনি একটু দিয়ে দিবেন। জাস্ট এখানে টপিকের নামটা চেঞ্জ করলেই হয়ে যাবে। জাস্ট এটাই আপনারা পড়েন, আর কিছু দেখা লাগবে না সামারির জন্য। আশা করি এখানেও আপনারা ১০ এ একটা ভালো মার্ক পাবেন। জাস্ট এই ৩টা সেন্টেন্স একটু হচ্ছে মুখস্থ করে যান। এখানে ফাঁকা চিহ্ন বেশি নাই, এইখানে একটা আছে আর এইখানে একটা আছে, আর এখানে সাবজেক্টের নামটা আর টপিকস গুলো জাস্ট ধরবেন। বেশি একটা কাজ না। এরপরে হচ্ছে উইথ ক্লোজ, এইখানে গিয়ে আমাদের একটু প্যারা খেতে হয়। যদিও আমরা ইতিমধ্যে আপনাদেরকে সাজেশন দিয়ে দিয়েছি, আপনারা মডেল টেস্ট থেকে এইগুলো দেখবেন। তারপরেও আমি বলব যারা ভোকাবুলারিতে ভালো, তারা এখানে ভালো করবে। অর্থ ধরতে পারলে এটা অনেক বেশি ইজি। আর যদি অর্থ ধরতে না পারেন সেক্ষেত্রে আমাদের একটু টাফ হয়ে যায়। তো আপনারা এখানে 3 স্টার যেগুলো দেওয়া আছে এগুলো একটু আগে শেষ করবেন। এরপরে যদি 2 স্টার পড়ার সময় হয় তাহলে এই 2 স্টারগুলো একটু দেখে যাবেন, যাতে আমাদের রিস্ক না থাকে। ঠিক আছে? তো উইথ ক্লোজে আপনার হচ্ছে অ্যান্সার দেয়া থাকবে উপরে ছকে, সেখান থেকে নিয়ে তারপরে বসাইতে হবে। সেক্ষেত্রে আপনি হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে প্রিপোজিশন, অনেক কিছু দেখে যদি পারেন তাহলে অ্যান্সারটা খুঁজে বের করার চেষ্টা করবেন। আর ওইখানের যে দেয়া থাকবে অপশনগুলো, সেটাই যে হুবহু বসাবেন এমন না, সেটা আপনি হচ্ছে বাড়াতে কমাতে পারবেন। সেটার সাথে আপনি অক্সিলারি নিতে পারবেন, বিভার্ব। তো ওটা আপনি হচ্ছে সেন্টেন্স দেখলে বুঝতে পারবেন যে আপনাকে কি হচ্ছে হুবহু বসাইলে হবে নাকি হচ্ছে একটু চেঞ্জ করতে হবে। যদি চেঞ্জ করতে হয় তাহলে আপনি চেঞ্জ করবেন।
অবশ্যই। তো এটাতে তো অ্যান্সার দেয়া আছে, বাট নিচে হচ্ছে মহাবিপদ। এটা হচ্ছে উইদাউট ক্লোজ। এখানে আপনি কোনো অপশন পাবেন না। আপনাকে অপশন ছাড়াই কিন্তু অ্যান্সার করতে হবে। এখানেও আমরা হচ্ছে একটা সাজেশন তৈরি করেছি। এই সাজেশনটা একটু ফলো করে যান। তবে বাংলাদেশের কোনো প্ল্যাটফর্মে আপনাকে এই যে উইদাউট ক্লোজ এবং হচ্ছে উইথ ক্লোজ এটা যে কমন পড়বে বা 100% শতভাগ নিশ্চয়তা দেবে, এমন প্ল্যাটফর্ম খুব কম আছে। কারণ এখানে কমন ফলানো খুব একটা ইজি না, তারপরে হচ্ছে ট্রাই করেছি। আপনারা এইগুলো একটু আগে দেখেন, ঠিক আছে? এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট। গ্রাফ অ্যান্ড চার্টটা শেষের দিকে যদিও, কিন্তু আমরা একটু আগে নিয়ে এসেছি। গ্রাফ চার্টের জন্য এখানে যে কয়টা গ্রাফ চার্ট দেয়া আছে এই কয়টাই এর মধ্য থেকে আসবে 100%, এতটুকু শিওর থাকেন। বিষয়টা হচ্ছে গ্রাফ চার্ট আসলে কমন পড়তে হয় না। এটা যে কোনো হচ্ছে গ্রাফ দেখে জাস্ট আপনি একটু বর্ণনা করে দিবেন যে এটা কি হচ্ছে আস্তে আস্তে বাড়তেছে নাকি ডিক্রিজ হচ্ছে, কোন সালে কত ছিল, এটা জাস্ট একটু বর্ণনা করবেন নিজের মতো করে। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে কিন্তু একটা ফরম্যাট দিয়ে দিয়েছি অলরেডি। এখানে 9টা ওয়ার্ড লেখার জন্য আপনি কিন্তু ফরম্যাট পাবেন, যেটা দিয়ে 9টা সেন্টেন্স আপনি লিখতে পারবেন। সামান্য একটু চেঞ্জ করলেই হয়ে যাবে। তো অনেক ইজি সেন্টেন্স এখানে ইউজ করা হয়েছে। আপনারা এটা মুখস্থ করতে আমি মনে করি যে হচ্ছে সময় লাগবে না। 2 বার দেখলেই মাথায় গেঁথে যাবে, ঠিক আছে? আর এটা তো একেবারে কমন, দিস গ্রাফ শোস, ঠিক আছে? এরপর হচ্ছে বিষয়টার নামটা দিবেন, ফ্রম কত সাল থেকে কত সাল, এটা দিবেন যে কত সাল থেকে কত সাল দেয়া আছে। এরপরে যেগুলো দেয়া আছে এগুলো আশা করি আপনারা ইতিমধ্যে পড়া শুরু করে দিয়েছেন এবং প্রায় মুখস্থ হয়ে গিয়েছে। পরবর্তীতে আমাদের যে জিনিসটা আছে কমপ্লিটিং স্টোরি, এটা যদি হচ্ছে আহ, আপনাদের কমন পড়ে যায় কমপ্লিটিং সেন্টেন্স, তাহলে আমি মনে করি যে আপনারা লিখতে পারবেন যদি বাংলা কনসেপ্টটা আপনাদের থাকে মোটামুটি। আগেই বলেছি যে কোনো অ্যান্সার বাদ দিয়ে আসা যাবে না, আপনার নং প্রশ্ন থাকতে হবে। এক্সামিনার আপনাকে মার্ক দিতে চায়। এখন আপনি যদি নং প্রশ্নই না থাকে, টুকটাক যদি না লেখেন, তাহলে সেখানে তো হচ্ছে মার্ক দিতে পারে না। এই জন্য কমপ্লিটিং স্টোরিটার হচ্ছে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং লেখার পরে যেটা আপনাকে প্রশ্নে যতটুকু দেয়া থাকবে এতটুকু আগে উঠাবেন, ঠিক আছে? উঠানোর পরে তারপরে আপনি ওই স্টোরিটার বেসে কিছু বাংলা মেক করে ওটাকে ইংরেজি করার ট্রাই করবেন। এই কমপ্লিটিং স্টোরি হচ্ছে আবার 2 প্রকার। একটা হচ্ছে ট্রেডিশনাল, যেগুলো আমরা হচ্ছে আগে পড়ে এসেছি, এ থার্স্টি ক্রো, তারপর হচ্ছে গ্রাফস আর সোর, এগুলো হচ্ছে ট্রেডিশনাল। কিন্তু বর্তমানে আপনাদের ট্রেডিশনাল যে কমপ্লিটিং স্টোরি আছে এটা একটু কম আসে পরীক্ষায়। আপনাদের সব থেকে বেশি আসে হচ্ছে ক্রিয়েটিভ কমপ্লিটিং স্টোরি, নিজেদের হচ্ছে একটু বানাই লিখতে হয়। তো এখানে আপনাদের হচ্ছে কমপ্লিটিং স্টোরির যে সাজেশনটা আছে এই 10টা একটু ভালোভাবে আপনারা দেখবেন। আর এরপরে ক্রিয়েটিভ যে কমপ্লিটিং স্টোরিটা দিবে আপনাকে, সেইটা লেখার জন্য আমরা কিছু হচ্ছে গুরুত্বপূর্ণ রুলস আপনাকে দিয়ে দিয়েছি। যে স্যারে গল্পটা শুরুটা বুঝতে তুমি হচ্ছে গল্পটাকে এমনভাবে হচ্ছে করবা যে মানে স্যার তো আপনাকে হচ্ছে কিছু অংশ লিখে দিবে আহ, গল্পটার, আর বাদ বাকিটা আপনার কমপ্লিট করতে হবে। এখন সবার গল্প যে এক হবে এমন না। ধরেন কেউ হচ্ছে বলছে যে একজন ডাক্তার হঠাৎ করে যাচ্ছিল, দেখতে পেল যে শীতের কনকনে কুয়াশার মধ্যে এক মুরব্বি হচ্ছে বসে আছে রাস্তার পাশে। সে হচ্ছে এই এই পর্যন্ত হচ্ছে থামাই দিল তার লেখা। এরপরে আপনার লিখতে হবে সে গাড়ি থেকে নামলো, নামার পরে হচ্ছে সে হাত ধরে বৃদ্ধকে তুললো, তুলে হচ্ছে হসপিটালে নিয়ে হচ্ছে চিকিৎসা দিয়ে তাকে হচ্ছে শীতবস্ত্র কিনে দিল। এই যে একটা জিনিস, এই যেটা যে হচ্ছে একটু হচ্ছে কমপ্লিট করবেন। মনে রাখবেন কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে আপনাকে টাইটেলটা মাস্ট বি দিতে হবে। টাইটেল ছাড়া আপনি কোনোভাবেই কমপ্লিটিং স্টোরি কিন্তু মার্ক পাবেন না। টাইটেলটা যদি আপনি দিতে পারেন মোটামুটি গল্পটা ধরে, যে গল্পটা কোন বিষয়ের উপরে হচ্ছে লিখছে বা এই গল্পটা দিয়ে কি মিন করতেছে, কোন প্রবাদের সাথে আমার যায়, ওই প্রবাদটা দিয়ে যদি আপনি একটা টাইটেল তৈরি করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি এখানে মোটামুটি এরপরে একটু লিখতে পারলেই আপনি কিন্তু ভালো একটা মার্ক পাবেন। টাইটেল প্লাস হচ্ছে স্যারের লেখার পরে একটু হচ্ছে আপনি চেষ্টা করবেন, তাহলেই হচ্ছে এখানে ভালো একটা মার্ক তোলা সম্ভব। এখন কথা হচ্ছে আমরা যেগুলো ট্রেডিশনাল স্টোরি আছে এগুলোর আমরা নাম জানি বা হচ্ছে এগুলোর টাইটেল জানা আছে আমাদের, এগুলো আমরা দিতে পারি। এ থার্স্টি করো, তারপর হচ্ছে এ সেলফিশ জায়ান্ট, এগুলো দিতে পারবো। কিন্তু যদি ক্রিয়েটিভ দেয় তাহলে আমরা কি করব? সেই ক্ষেত্রে এখানে কিছু হচ্ছে ঈদে আছে, প্রভাত দেয়া আছে, যেমন টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর নান, তারপর হচ্ছে মানি ইজ দ্য রুট অফ অল ইভলস,
এইগুলো আপনারা একটুখানি হচ্ছে পড়ে কয়েকটা মুখস্থ করে যাবেন, পড়ে কয়েকটা হচ্ছে প্রভাত মুখস্থ করে যাবেন। অবশ্যই অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা হচ্ছে দেখবেন যেমন আপনাদের আগের বার পরীক্ষা আসছিল, যে কলেজ ছাত্রী হচ্ছে সুমাইয়া যখন হচ্ছে বাসায় যাচ্ছিল স্কুল শেষে, তখন একটা ব্যাগ পরে পায় এবং ব্যাগ ভর্তি টাকা পায়, কিন্তু সে টাকাটা নেয় নাই, না নিয়ে হচ্ছে সে তার শিক্ষকের কাছে চলে গিয়েছে। তো শিক্ষক বাহাবা দিয়েছে, সবাই সমাজের সবাই ভালো বলেছে। তো এটা হচ্ছে সততা। সেক্ষেত্রে আপনি যদি এই কেন্দ্রিক কিছু আসে তাহলে আপনি টাইটেলটা দিবেন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই উৎকৃষ্ট পন্থা। আপনি যদি দেখেন যে একটাই ছাত্র সম্পর্কে লিখেছে যে আজকের পড়া কালকে পড়বো, কালকের পড়া পরশু পড়বো, এভাবে পড়া জমাচ্ছে, হঠাৎ করে পরীক্ষা দরজায় এসে করা নাড়তেছে, এরকম যদি কোনো হচ্ছে স্টোরি চলে আসে, তারপরে আপনি লিখবেন যে আসলে অলসতা হচ্ছে মানুষের জন্য খুবই ক্ষতিকর একটা জিনিস। সামান্য কিছু একটু বাড়াবেন, বাড়ানোর পরে আপনি তো জানেন যে এখানে কি নিয়ে বলছে, সময় নিয়ে বলছে, তার মানে এখানে টাইটেলটা আপনি টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নাম এটা দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো টাইটেলটা দিবেন এবং একেবারে গল্পটা যখন আপনি ইতি টানবেন তখন অবশ্যই এই টাইটেলটা লিখে প্রুভ করে দিবেন। ঠিক আছে? যে এটা হচ্ছে প্রমাণিত যে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ও অলসতা করছে ঠিকই, কিন্তু সময় সময়ের মতো অতিবাহিত হয়ে গিয়েছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কিছু দেয়া আছে, এগুলো হচ্ছে একটু মুখস্থ করে যাবেন আপনারা। আমি মনে করি এইগুলো থেকেই আপনারা গল্পের টাইটেলসটা দিতে পারবেন এবং সামান্য কিছু লিখতে পারলেই আপনারা এখানেও একটা ভালো মার্ক পাবেন। আচ্ছা, এরপরে দেখেন প্যারাগ্রাফ এখানে দেয়া আছে। ১০টা প্যারাগ্রাফ দেয়া আছে এখানে। আপনারা ইতিমধ্যে অনেকগুলো পড়েছেন এবং আপনারা যারা হচ্ছে ব্যাড সাইডের, যেমন এখানে অনেকগুলো আছে ব্যাড সাইডের, ড্রাগ এডিকশন আছে, তারপর হচ্ছে ক্লাইমেট চেঞ্জ আছে, তারপর হচ্ছে যে প্রাইস হাইক আছে, আর এখানে আরো আছে ফুড অ্যাডাল্টারেশন আছে, যেগুলো হচ্ছে ব্যাড সাইটের মধ্যে পড়ে বা গুড সাইটের মধ্যে আবার অনেক কিছু আছে। তো এগুলো আপনারা অনেকে হচ্ছে শর্ট ফরম্যাটে শিখেছেন। যদি শর্ট ফরম্যাটে শিখে থাকেন আলহামদুলিল্লাহ, যদি না থাকে আপনারা আমাদের কাছ থেকে শর্ট ফরম্যাট নিতে পারবেন, সমস্যা নেই। তবে এই যে ছয়টা, প্রথম যে ছয়টা হচ্ছে মার্ক করা আছে, এই ছয়টা একটু ভালোভাবে দেখবেন, আশা করি এখান থেকেই কমন পড়ে যাবে। আর যারা হচ্ছে রিক্সে না থাকতে চান তারা অবশ্যই 10টা দেখে যাবেন। এরপরে দেখেন ইনফর্মাল লেটার আর ইমেল আছে। এখানে আমি বলবো যে ইমেলটা আপনাদের আসে না, যদিও ইমেলটা স্কিপ করবেন, ইনফর্মাল লেটারটা আপনারা হচ্ছে লেখার ট্রাই করবেন। এখন ইনফর্মাল লেটারটা আপনারা হচ্ছে যেটা ফার্স্টে দেয়া আছে, আপনার হচ্ছে বোনকে হচ্ছে একটু করবেন, ডিসক্রাইব করবেন যে অ্যাডভান্স অফ লার্নিং ইংলিশ, তারপর হচ্ছে ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার, এগুলো প্রায় হচ্ছে সিমিলার। এখানে যে লাল করা আছে এইগুলো একটু বিশেষ করে একটু বেশি দেখবেন। আর লেটার যেটা লিখবেন এটার ফরম্যাটটা জেনে যাবেন যে আসলে কিভাবে লিখতে হয়। শুরুতে কিন্তু আপনার যেখান থেকে লিখছেন, ঢাকা ফার্মগেট থেকে লিখছেন না কোথা থেকে লিখছেন সেটা দিবেন এবং কত তারিখে লিখছেন সেই তারিখটা দিবেন। দেওয়ার পরে আপনি কার কাছে লিখছেন, যদি হচ্ছে বাবার কাছে লেখেন ডিয়ার ফাদার, মায়ের কাছে লিখলে ডিয়ার মাদার, এটা দিয়ে আপনি শুরু করবেন যে আমি তোমার একটা জিনিস শুনে খুশি হয়েছি, যে তুমি এটা করেছো, ভালো রেজাল্ট করেছো, বা হচ্ছে আমি জেনে খুবই কষ্ট পেয়েছি যে তুমি ইংরেজি শেখার প্রতি অতটা আগ্রহ দেখাচ্ছ না, বাট ইংরেজি না শিখলে তো তোমার হচ্ছে ফিউচারে অনেক ভোগান্তির শিকার হতে হবে। তো এগুলো হচ্ছে টুকটাক একটু লিখবেন। আর লেখার পরে আপনারা অবশ্যই লেটারটা যেভাবে শেষ শেষ করে সেই যে খামটা এইটা অবশ্যই হচ্ছে দিবেন, না দিলে কিন্তু আপনারা হচ্ছে মার্ক পাবেন না। তো শুরুটা এবং শেষটা একটু ভালো করবেন, আর ভিতরে ওই যে টপিকসটা দিবে এটার উপরে একটু লেখার ট্রাই করবেন আপনারা। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের রিয়ারেঞ্জ। রিয়ারেঞ্জের এখানে হচ্ছে 3 স্টার যেগুলো সেগুলো একটু আগে দেখবেন, এরপরে 2 স্টার গুলো দেখে যেতে পারেন আপনারা রিস্ক মুক্ত হতে। রিয়ারেন্স আবার 2 প্রকার। আপনারা সবাই জানেন যে রিয়ারেন্স প্রধানত 2 প্রকার হয়। একটা হচ্ছে মহৎ ব্যক্তিদের জীবন কেন্দ্রিক বায়োগ্রাফিক্যাল, আর একটা হচ্ছে এডুকেশনাল স্টোরি, শিক্ষামূলক কোনো হচ্ছে ঘটনা বা বর্ণনা। যদি ব্যক্তিকেন্দ্রিক চলে আসে, মহৎ ব্যক্তিদের জীবনী যদি চলে আসে, তাহলে আপনারা এটা খুব ইজিলি লিখতে পারেন। কারণ এটা আমরা সবাই জানি যে শুরুতে আসে হচ্ছে কত সালে জন্মগ্রহণ করেছে, তারপর নাম-টাম অনেক কিছু আসে, এটা আমরা জানি। বাট আমাদের সমস্যাটা হয় যদি হচ্ছে এডুকেশনাল স্টোরি আসে, আর আপনাদের এডুকেশনাল স্টোরিটাই আসবে, আপনারা মোটামুটিভাবে সিওর থাকেন। তো রিয়ারেন্স লেখার নিয়মটা একটু হচ্ছে আপনারা খেয়াল করবেন। রিয়ারেন্স আপনারা একেবারে এরকম একটা ছক আঁকবেন, আঁকার পরে ১ থেকে ১০ পর্যন্ত যাবেন। এরপরে ১ নাম্বারে মানে ফার্স্ট যে সেন্টেন্সটা আসবে সেটা যদি বি হয় বি লিখবেন, ই হলে ই লিখবেন, এরকমভাবে সাজাবেন। সাজানোর পরে কোনো প্যারা বা এবিসিডি এরকম না দিলেও হবে,
আপনি একেবারে প্যাসেজ আকারে লিখে গেলেও পারবেন, বা এভাবে যদি আপনি লিখতে চান এভাবে লিখলেও আপনার হচ্ছে হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি 10টা সেন্টেন্স একেবারে ফুল লিখতে হবে। এমন না যে আমি এতটুকু দিচ্ছি এতটুকুতেই আমার হয়ে যাচ্ছে, আপনাকে কিন্তু ফুল রিয়ারেন্সটা লিখতে হবে সিকোয়েন্স অনুযায়ী। আর যদি কারো কমন একেবারে নাই পড়ে সেক্ষেত্রে যে দিব না এমন যেন হয় না, অবশ্যই হচ্ছে দিয়ে আসতে হবে, নিজে মিলানোর চেষ্টা করবেন। যদি একেবারেই না মিলে আল্লাহর উপরে ভরসা করে তারপরে দিয়ে আসবেন, আল্লাহ ভরসা। এরপরে দেখেন, আহ, যদি ব্যক্তিকেন্দ্রিক হয় তাহলে সেক্ষেত্রে আমরা যে রুলসগুলো ফলো করি, শুরুতে হচ্ছে নাম আসবে, দ্বিতীয় নাম্বারে জন্মস্থান আসবে, এরপরে ফ্যামিলিতে ভাই বোনদের কথা আসবে, তার হুডের যে স্মৃতিগুলো আছে সেগুলো আসবে। এরপরে হচ্ছে কেরিয়ার বা কর্মজীবন এখানে দেয়া আছে, আপনারা একটু হচ্ছে পড়ে নেবেন কষ্ট করে যে কোনটার পরে কোনটা রিয়ারেন্সে বসাইতে হয়, এটা একটু দেখবেন। আর যদি হচ্ছে আহ, গল্প থেকে শুরু হয় তাহলে গল্প থেকে শুরু হলে আপনি এতটুকু শিওর যে গল্প, আমরা দেয়ার লিভড ওয়ান্স আপন এ টাইম, এই শব্দগুলো হচ্ছে লং টাইম অ্যাগো, এগুলো দিয়ে আসলে আমাদের পৌরাণিক যে গল্প আছে এগুলো শুরু হয়। তাহলে ফার্স্ট এটা দিয়ে শুরু করবেন। এরপরে দেখবেন যে ফার্স্ট সেন্টেন্সটা ধরতে পারলে একটার পর একটা এমনিতেই হচ্ছে আপনারা পারবেন যে এই সেন্টেন্সটা এখানে শেষ হয়েছে, পরের সেন্টেন্সটা কোনটার সাথে মিলে। ইনশাল্লাহ এখানেও আপনারা হচ্ছে ভালো একটা মার্ক তুলতে পারবেন। এরপরে হচ্ছে আমার হচ্ছে পয়েমের যে হচ্ছে থিমটা আসে, এটা আপনাদের নতুন হচ্ছে এবছর করা হয়েছে, ইনক্লুড করা হয়েছে, আগে ছিল না। এক্ষেত্রে এখানে যে কয়টা কালো করা আছে এগুলো হচ্ছে আগে দেখবেন আপনারা, আগে দেখে তারপরে যদি থাকে সময় থাকে তাহলে হচ্ছে এর পরের কয়টা দেখে যাবেন। সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই যে কবিতাটা আছে আই সিট অন, এটার হচ্ছে বাংলা অর্থটা ভালোভাবে বুঝবেন যে আসলে এই কবিতাটার বাংলা অর্থ কি এবং বাংলায় কি বুঝাইতে চেয়েছে। এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি নিজেই একটা থিম মেক করতে পারবেন এবং সহজ সাবলীল ভাষায় আপনি হচ্ছে এটা লিখে ফেলবেন। আমরা কিছু দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে এখানে অ্যান্সার, আর বাদবাকি যেগুলো নাই আপনারা একটু বের করে নেবেন। হোল ফাস্ট টু ড্রিম এটা আসার সম্ভাবনা সব থেকে বেশি আপনাদের। আমরা জানি যে এটা ল্যাঙ্গুয়েজ হিউজের একটা বিখ্যাত কবিতা, হোল ফাস্ট টু ড্রিম, স্বপ্নটাকে আঁকড়ে ধরো, ইফ ড্রিম ডাই, যদি স্বপ্ন মরে যায়, লাইফ ইজ উইঙ্গার বাট দ্যাট ক্যান নট ফ্লাই, তোমার জীবনটা হয়ে যাবে ডানাবিহীন পাখির মতো যেটা কখনো উঠতে পারবে না। তার মানে মানুষ স্বপ্ন নিয়ে বাঁচে, স্বপ্ন আঁকড়ে ধরে বাঁচছে। তার মানে আপনি হচ্ছে ড্রিমের একটা ইম্পর্টেন্স দেখাবেন যে মানুষের জীবনে স্বপ্নটা একটা ইম্পর্টেন্ট, মানুষ আসলে স্বপ্ন নিয়েই বাঁচে, একটা স্বপ্ন থাকে প্রত্যেকটা মানুষের বড় হওয়ার লাইফে। তো এটা একটু দিবেন। তারপরে হচ্ছে আই ডিড ফর বিউটি, আমি আমার সৌন্দর্যের কারণে হচ্ছে মারা গিয়েছি, খুবই সুন্দর একটা কবিতা। আপনারা এই কবিতাটার হচ্ছে আহ, যে থিমটা আছে এটা একটু পড়বেন। আর একটা বিষয় আমি হচ্ছে উল্লেখ করি, থিম লেখার ক্ষেত্রে আপনারা যে জিনিসটা ফলো করবেন, থিম কিন্তু খুবই ছোট হয়, বেশি বড় না, বেশি বড় করে লিখতে পারবেন না। ধরেন একটা কবিতা আছে 500 লাইনের, একটা কবিতা 500টা লাইন আছে, আপনি যদি হচ্ছে এটার সামারি লেখেন, সামারি লিখতে গেলে 500 লাইনের কবিতা আপনি সামারি লিখতে গেলে ধরেন 50 পেজ লিখবেন, 50টা লাইন লিখবেন। কিন্তু যখন আপনাকে থিম লিখতে বলবে, ওই 500 পেজের কবিতার থিমটা হবে আপনার মাত্র 5 লাইনের, 50 লাইন না, 5 লাইন, 5 লাইন লিখতে পারবেন মাত্র। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। মানে একেবারে মূল কথা, মূল যে কি জিনিসটা তুলে ধরতে চেয়েছে সেটা আপনাকে তুলে ধরতে হবে এখানে। তো খুবই ছোট করে লিখবেন, যে কয়টা দেয়া আছে সাজেশনে জাস্ট এই কয়টা ফলো করেন, খুবই অল্প একটু হচ্ছে বাংলা অর্থ বুঝে পড়বেন যাতে আপনারা লিখতে পারেন। সে ওয়াক্স ইন বিউটি এটাও হচ্ছে আপনাদের জন্য ইম্পর্টেন্ট, এটাও আপনারা একটু দেখবেন। তারপর হচ্ছে হাউ ডু আই লাভ দেন, এগুলো হচ্ছে আমরা দিয়ে দিয়েছি, দেওয়ার কথা না, তারপরও আপনাদের যাতে খুঁজে পেতে কষ্ট না হয় এখান থেকে পড়তে পারেন, অথবা আপনাদের যার কাছে যে গাইড আছে সেটা একটু পড়বেন এবং ট্রাই করবেন অর্থটা বুঝে বুঝে পড়ার। অর্থটা যদি জানা থাকে তাহলে তখন একটু মনে পড়লে হালকা কিছু সেন্টেন্স আপনারা মেক করতে পারবেন। তো এখানে হচ্ছে ফুল 100 মার্কের সাজেশন দেয়া আছে। আল্লাহ ভরসা, ইনশাল্লাহ এখান থেকেই হচ্ছে আপনাদের কমন আসবে। আহ, আপনারা এটা একেবারেই হচ্ছে শেষ করে যাবেন এ টু জেড, এবং প্রত্যেকটা জিনিস লেখার নিয়মটা একটু জেনে যাবেন। যেমন বিশেষ করে ফ্লো চার্ট একটু লিখলেই আপনারা পেয়ে যাচ্ছেন 10-এ 10। এটা খুব বেশি ইজি। ফ্লো চার্টটা আপনারা খালি শুধু খেয়াল করবেন যেটা, সেটা হচ্ছে প্রশ্নে কোন জিনিসটা আপনাকে আসলে তুলে ধরতে বলেছে, ওই জিনিসটা প্যাসেজ থেকে খুঁজে বের করে আপনি হচ্ছে 5টা আহ, তৈরি করে দিবেন। এবং অবশ্যই আপনারা ফ্লো চার্ট তৈরি করার সময় যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে ফ্লো চার্টে কখনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট আসবে না, আসবে না, আসবে না, কোনো সাবজেক্ট আসবে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে আপনারা সামারিটা সুন্দরভাবে লিখতে পারবেন, কোনো সমস্যা হবে না। রিয়ারেন্সটা আল্লাহ ভরসা, ইনশাল্লাহ হচ্ছে ওখান থেকে কমন আসবে এবং আপনারা পারবেন।
প্যাসেজ যে কয়টা দিয়েছি প্যাসেজগুলো যদি একটু ভালোভাবে পড়েন আমার মনে হয় না যে কোনো কিছুতে সমস্যা হওয়ার কথা। তারপরে হচ্ছে আপনাদের গ্রাফ চার্টেরও হচ্ছে খুবই সুন্দর একটা সাবলীল ভাষায় আপনাদেরকে সহজ করে একটা গ্রাফ চার্টের ফরমেশন দিয়ে দিয়েছি। এটা পড়ে গেলে আপনারা হচ্ছে ফুল মার্ক পাবেন। তো সব কিছুই সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। কালকে পরীক্ষা সবার ভালো হবে এতটুকু আশা আমরা রাখি। একটাই রিকোয়েস্ট যে কোনো নং প্রশ্ন বাদ রেখে আইসেন না, নং প্রশ্নটা অ্যাটলিস্ট দেন, যতটুকু পারেন অতটুকু লেখা ট্রাই করেন। যদি মাথায় কোনো কিছু না আসে সেক্ষেত্রে বাংলাটা ভাবেন যে এটার আসলে বাংলাটা কি, ওইটাকে ধরে একটু ইংরেজি ট্রান্সলেশন করার চেষ্টা করেন, যতটুকু পারেন লেখেন, বাদ বাকি আল্লাহ ভরসা। ইনশাল্লাহ দেখা হবে। বিজয় বিদ্যাপীঠ একাডেমি সবসময় আপনাদের পাশে আছে। যারা যে প্ল্যাটফর্ম থেকে আমাদের সাথে ক্লাসে যুক্ত থাকেন কিন্তু আপনারা হচ্ছে সাজেশন পান না, আপনারা অবশ্যই আমাদের পেজে যুক্ত হওয়ার জন্য, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পেজে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা দ্রুত আমাদের সাজেশনটা নিয়ে নেবেন। আমরা প্রত্যেকটা পরীক্ষার আগেই কিন্তু সাজেশন দিয়ে থাকি। ইনশাল্লাহ ভালো কিছু হবে আগামীকাল, ভয় নাই। ইংরেজি নিয়ে মোটেই হচ্ছে ভয় পাওয়ার কিছু নাই। একটা কথাই বলবো আবারও, 100 মার্ক দিয়ে 100 মার্কের পরীক্ষা নিশ্চিত করে তারপর হল ত্যাগ করবেন। আসসালামু আলাইকুম।